নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতা রায়। মাধবীলতা ক্লাস শেষ করে ক্যান্টিনে গিয়ে বসলো। আকাশ মেঘলা, ভ্যাপসা গরম লাগছে। মাথার উপরে ফ্যান চলছে। ফ্যানের বাতাস তেমন গায়ে লাগছে না, তবে ফ্যানের শব্দে মাথা ব্যথা বোধহয় বেড়ে গেল। তনির ক্লাস শেষ হয়নি, ওর আসতে আরো দেরি হবে। মাধবীলতা ফোন বের করলো সময় দেখার জন্য। অনিমেষের অনেকগুলো মিসড কল দেখে দ্বিধাগ্রস্ত হয়ে কল ব্যাক করলো। ওপাশ থেকে ফোন রিসিভ হলো। অনিমেষ বলল, তোমার তো এখন ক্লাস নেই। তো আমি তোমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। অনিমেষের কণ্ঠে জড়তা। কিছু কি বলবেন অনিমেষ দা? না, তাহলে দাঁড়িয়ে আছেন যে? এমনি। আমি কি আসবো? অনিমেষ মনে মনে হাজারবার বলল, এসো এসো এসো। মুখে বলল, তোমার ইচ্ছা। মাধবীলতা ফোন কেটে দিল। তারপর অনেকটা সময় আনমনা হয়ে বসে রইল। মাধবীলতা মাধবীলতা হাঁটার গতি থামিয়ে মাথা এলিয়ে পিছন ফিরে তাকালো। পিচ ঢালা রাস্তার অপোজিটে অনিমেষ বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুখে দাড়ি, গায়ে কালো শার্ট, চেহারার বিষণ্ণতা। দেখতে খুব একটা খারাপ লাগছে না। মাধবীলতার মুখে হাসি ফুটে উঠল। এক পলক ঘড়ি দেখে অনিমেষের সামনে গিয়ে বলল, আপনি এখনো যাননি? অনিমেষ না সূচক মাথা ঝাঁকিয়ে কোকড়া চুলে হাত বোলাল। মাধবীলতা বলল, শুধু শুধু এতক্ষণ দাঁড়িয়ে না থেকে আমাকে একটা কল করলেই তো পারতে। অনিমেষ উত্তর দিল না। মাধবীলতা বলল, আপনার বন্ধু কেমন আছে? অনিমেষ মাথা নিচু করে ফেললো, আস্তে করে বলল, ভালো আছে। কিছুদিন যাবৎ খেয়াল করছি আপনি আমাকে চোখে চোখে রাখেন। কার কথা মতো আপনি এই গুরুদায়িত্ব পালন করছেন আমি কিছু বুঝি না মনে করছেন? উত্তরে অনিমেষ হাসল। বোকামে। মাধবীলতা বলল, আপনার বন্ধুকে বলে দেবেন আপনি আমার পিছু পিছু ঘুরঘুর করাতে আমি প্রচুর বিরক্ত হচ্ছি। আর আপনিও আছেন, সে বললেই আপনি শুনবেন কেন? আপনার কি খেদে কোনো কাজ নেই? যতই প্রাণপ্রিয় বন্ধু হোক, তার সব কথা শুনতে হবে কেন? তুমি বললে তোমার পিছু নেব না, সেটা আপনার ব্যাপার। আমার সাথে বসে এক কাপ চা খাবে? মাধবীলতা একটুখানি ভেবে বলল, খাওয়াই যায়। অনিমেষ বাইকে উঠে বসলো। ইশারায় মাধবীলতাকে অনিমেষের পিছনে উঠে বসতে বলল। মাধবীলতা দ্বিমত করল না, উঠে বসলো। এক হাত অনিমেষের কাঁধে রাখলো। বলল, আস্তে ধীরে চালাবেন। আচ্ছা। এই স্পর্শটুকু খুব স্বাভাবিক মাধবীলতা জানতেও পারল না। ওর কোমল হাতের একটুখানি আলতো স্পর্শে অনিমেষের বুকে নীরবে নিভৃতে যেন তুমুল ঝড় উঠেছে। মনটা খুব অশান্ত। বুকের ভেতর হাহাকার। অনিমেষ দু চোখ বুজে নিঃশ্বাস নিল। তারপর গাড়ি চালানোতে মনোযোগ দিল। প্রায় 11 মিনিট পর একটা টং দোকানের সামনে বাইক থামালো। ওরা দুজন একটু ভেতরের দিকে গিয়ে বসলো। দোকানিকে ডেকে বলল, মামা 2 কাপ চা দাও। 1 কাপ চায়ে কড়া লিকার দেবে, আর একটাই হালকা লিকার। মাধবীলতা আনমনে বলল, আপনার বন্ধু হলে বলতো, মামা একটা পেনশন সিগারেট দাও। কথাটা বলেই চুপ হয়ে গেল মাধবীলতা। অনিমেষের চোখে মুখে হাসি খেলে গেল। ততক্ষণে চা এসে পড়েছে। মাধবীলতার মুখের দিকে তাকিয়ে চায় আস্তে করে চুমুক দিল অনিমেষ। বলল, একসময় আমিও প্রচুর সিগারেট খেতাম। দেখো না, সিগারেট খেতে খেতে আমার ঠোঁট দুটো কালচে হয়ে গেছে। তবে বেশ কিছুদিন যাবৎ সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া প্রাণপণ চেষ্টা করছি। কেন? এমনি। মাধবীলতা দীর্ঘশ্বাস ফেলল। বলল, সিগারেটের গন্ধ না আমার একদম সহ্য হয় না। সঞ্জয়কে কত করে বলতাম সিগারেট খাওয়া ছেড়ে দিতে, ও না আমার কথা শুনতোই না। প্রায় মজার ছেলে বলতো, তোমাকে এক কথায় ছাড়তে রাজি আছে, কিন্তু সিগারেট ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। সত্যি, মানুষটার মুখের কথা ফুলে গেল। ছেড়ে দিল মায়ের এক কথায় আমাকে, অথচ আমার কথায় সিগারেট ছাড়তে পারলো না। কথাগুলো বলতে বলতে মাধবীলতার চোখে জল এসে গেল। চোখের জল লুকাতে অন্যদিকে তাকালো মাধবীলতা। অনিমেষ দেখেও না দেখার ভান করলো। এত লুকোচুরি আর ভালো লাগছে না। মাধবীলতাকে মনের কথা বলে দিলেই ভালো হতো, কিন্তু এখন এই কথাগুলো বলার সঠিক সময় নয়। এখন নিজের ভালো লাগার কথা বললে নিশ্চিত ভুল বুঝবে অনিমেষকে মাধবীলতা। হয়তো মুখ ফুটে বলেই দিল অনিমেষ সুযোগ নিচ্ছে। অনিমেষ নিজের অনুভূতির কথা চেপে গেল। এই ছেলেটার মুখ দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই মনে ঠিক কি চলছে। মাধবীলতা চা খাওয়ায় মনোযোগ দিল। অনিমেষ বলল,
ঘুরতে যাবে কাছে কোথাও? আজ আর কোথাও যেতে ইচ্ছে করছে না। তাহলে কবে যাবে বলো? আপনি কেন নিজের মূল্যবান সময় নষ্ট করছেন অনিমেষদা? এমনি। তা কেন সবসময় আপনার বন্ধুর কথা আপনাকে রাখতে হবে? আপনার নিজেরও তো একটা জীবন আছে। তোমাকে এত কিছু ভাবতে হবে না। আপনি আর ওর কথা শুনবেন না। আচ্ছা, তাহলে চলে যান। চলো, তোমাকে পৌঁছে দিয়ে তারপর যাব। আমি একাই যেতে পারবো। মাধবীলতা উঠে দাঁড়ালো। অনিমেষ চায়ের বিল মিটিয়ে বাইকে উঠে বসলো। মাধবীলতা একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল। রিক্সা চলতে শুরু করেছে। অনিমেষ মাধবীলতার গমন পথের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। মুখে মনের অভিব্যক্তি ফুটে উঠলে ঠিকই বোঝা যেত ওই মনে অমাবস্যার ঘোর আনা। বৃহস্পতিবার রাতে মাধবীলতাদের বাড়িতে খুব বড় ধরনের অশান্তি সৃষ্টি হলো। মাধবীলতা রঞ্জিতের ব্যাপারে জানতে পেরে রঞ্জিতকে কিছুতেই বলল না, শুধু মাকে বলল, দাদা যদি শম্পাকে বিয়ে করে তাহলে আমি এই বিয়েতে থাকবো। এমনকি আমি এই বাড়িতেও আর কখনো আসবো না। মা, মালতী মেয়ের এক হাত ধরে বলল, এই বাড়ি ছেড়ে কোথায় যাবি তুই? ওর বিয়েতে শুধু তুই কেন, আমি বা তোর বাবা কেউই থাকবো না। মা বোনের কথা শুনে রঞ্জিত ক্ষেপে গেল। মাধবীলতাকে কড়া কণ্ঠে বলল, নিজে যখন প্রেম করেছিলি আমি তোকে কিছু বলেছি? না কখনো বাধা দিয়েছি? তাহলে আমার বিয়েতে তোদের এত আপত্তি কেন? আমি এই মেয়েকেই বিয়ে করব। আর মা, তোমাদের ইচ্ছা না থাকলেও আমার বিয়েতে থাকতেই হবে এবং আমার সাথে মেয়ে দেখতে যেতে হবে। এক কথায় দু কথায় বেশ বড় ধরনের ঝগড়া বেঁধে গেল। রঞ্জিত শেষে একটা কথা বলে বাড়ি থেকে এই রাত দুপুরে বেরিয়ে গেল। মাধবীলতা তো শুধু বাড়ি ছাড়ার ভয় দেখিয়েছে। একটা সময় পর মেয়েরা এমনিতেই শ্বশুর বাড়ি চলে যায়, আলাদা করে আর বাড়ি ছাড়তে হয় না। কিন্তু এই মেয়ের সাথে যদি তোমরা আমাকে বিয়ে না দাও, ভগবানের দিব্যি কেটে বলছি মা, এই বাড়ি চাকরি সব ছেড়ে ছুড়ে সারা জীবনের মতো নিরুদ্দেশ হয়ে যাব। জীবনেও খুঁজে পাবে না আমাকে তোমরা। ভোরের দিকে রঞ্জিত বাড়ি ফিরে এলো। মাধবীলতা সারা রাত না ঘুমিয়ে ড্রয়িং রুমে বসে কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিল। রঞ্জিত মাধবীলতার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে নিষ্ঠুরের মতো হেসে ফেলল। মাধবীলতা ভয় পেয়ে কেঁপে উঠল। অস্ফুট স্বরে বলল, তুই আগুন নিয়ে খেলতে চাইছিস দাদা? এর পরিণাম কিন্তু খুব ভয়ানক হবে। আজ শম্পাকে পাত্রপক্ষ দেখতে আসবে। এই কথাটা বাড়ির সবাই জানলেও শম্পা এখনো জানে না। ছেলে সঞ্জয়ের প্রাক্তনের দাদা। সুনিতা শুনে এই সম্বন্ধ ঘটকের মাধ্যমে নাকচ করে দিতে চেয়েছিল। সঞ্জয়ের ব্যাপক আগ্রহের জন্য পারেনি। মাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, সঞ্জয় ছেলে যদি শম্পাকে দেখে পছন্দ হয় তাহলে এই ছেলের সাথে নিজের বোনকে বিয়ে দেবে সঞ্জয়। মায়ের মন তো, এখানে সম্বন্ধ করতে কেন যে মন সায় দিচ্ছে না। সঞ্জয়ের জেদ ধরে যদি শম্পার বিবাহিত জীবনে অশান্তির সৃষ্টি হয়, এই সহজ কথাটা তার ঘাড় তেরা মাথা মোটা ছেলেটাকে কিছুতেই বোঝাতে পারছে না সুনিতা। আজ নিজের হাতে বাজার করেছে সঞ্জয়। আলপনা একা হাতে এত পদের রান্নার ঝামেলা সামলাতে পারছে না দেখে অনিমেষের মা অনিমা জেঠিমাকে ডেকে নিয়ে গেছে সঞ্জয়। জেঠিমা রান্নার কাজে আলপনাকে হেল্প করছে। সুনিতাও বসে নেই, টুকটুক করে ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে ফেললো। রান্নার ফাঁকে সুনিতার কথা মতো আলপনা ঘরে চলে গেল। আলমারি খুলে একটা গাঢ় খয়েরি রঙের হাফ সিল্কের মসলিন শাড়ি বের করে দিল। শাড়ি পরার জন্য স্বর্ণের গহনাও বের করে দিল। সুনিতা শাড়ি গহনা নিয়ে শম্পার ঘরে চলে গেল। এই অবেলায় ঘর অন্ধকার করে শুয়ে আছে শম্পা। সুনিতা ঘরে এসে দরজা জানালা খুলে দিল। শম্পার চোখে আলো পড়ায় হাতের উল্টো পিঠ দিয়ে মুখটা চট করে ঢেকে ফেলল। কণ্ঠে বিরক্তি ফুটিয়ে বলল, মা প্লিজ দরজা জানলা বন্ধ করে দাও, এত আলো ভালো লাগছে না, চোখে বিচ্ছে। সুনিতা দীর্ঘশ্বাস পেল। মেয়ের পাশে বসে মাথায় হাত রাখলো। বলে, তুই হঠাৎ করে এমন হয়ে গেলি কেন শম্পা? তুই তো আগে এমন ছিলি না। মাকে বল না, কি হয়েছে তোর, কেন এমন করছিস তুই? আমার কিছুই হয়নি মা। ওঠ, স্নান করে নে। এখন স্নান করব না। তাহলে কখন স্নান করবি, রাতে? হ্যাঁ। সুনিতা মেয়ের উদাসীনতাকে পাত্তা দিল না। তারা দিয়ে বলল, যা এখনই স্নান করতে হবে, একটু পরে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। শম্পা হতভম্ব হয়ে গেল। চোখে মুখে বিস্ময় ভাব কাটিয়ে স্বাভাবিক হতে অনেকটা সময় লাগলো। অস্ফুট স্বরে বলে, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। এভাবে শুয়ে বসে কতদিন থাকবি? লোকে তোকে আড়ালে পাগল বলে। আমি মা হয়ে সহ্য করতে পারি না, এর চেয়ে ভালো বিয়ে দিয়ে দেবো।
পরের বাড়ি গিয়ে সংসার করবি, কাঁধে সংসারের দায়িত্ব বলে সব পাগলামি ছুটে যাবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।